কবিতা গ্রন্থ আফতাব আহমেদের যা কিছু স্বর্গীয় ছিল এবং তুষার দাসের আমাদের সম্মিলিত মেধা তালিকার দিন, এই দুটি বইয়ের প্রকাশনার আয়োজন করেছে ফারেনহাইট মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড। আজকের এই আয়োজনটি আসলে সেই অর্থে নতুন বইয়ের মোড়ক উন্মোচন যেভাবে হয়ে থাকে তেমনটি নয়, এটি একটি বন্ধু সম্মেলনী। যেখানে কবি তুষার দাস এবং আফতাব আহমেদের কবিতা বই দুটো সম্পর্কে আলোচকবৃন্দ আলোচনা করবেন। এই সুন্দর আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যা কিছু স্বর্গীয় ছিল এবং আমাদের সম্মিলিত মেধা তালিকার দিন, এই বই দুটো নিয়ে আলোচনা করবেন দেশের কজন গুণী এবং বরেণ্য ব্যক্তি। আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ডেইলি স্টারের সম্পাদকীয় উপদেষ্টা ডক্টর সেলিম আহমেদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব প্রাবন্ধিক ডক্টর কবির আশরাফ, বিশ্ব ব্যাংক কর্মকর্তা কবি প্রাবন্ধিক গোলাম ফারুক খান ও ইউল্যাবের অধ্যাপক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তাত্ত্বিক ও কবি প্রাবন্ধিক ডক্টর আসফার হোসেন। তুষার দাস কবি প্রাবন্ধিক সমালোচক, একসময় গদ্যে পদ্যে সরব উপস্থিতি থাকলেও ইদানিং পত্রপত্রিকায় অনিয়মিত, সবসময় আড্ডায় উচ্চকণ্ঠ মধ্যমণি। সাহিত্যের কৃতি ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম আর এমএ পরীক্ষায় শুধু প্রথম শ্রেণী। কর্মজীবনে পাঠাগারের বইয়ের তালিকা তৈরি থেকে শুরু করে প্রুফ রিডিং, পত্রিকায় সম্পাদকের সাহায্যকারী, গৃহ শিক্ষকতার পাশাপাশি কলেজে পড়ানোর অনাবিল আনন্দে ভাসমান, গবেষণা প্রতিষ্ঠানের গবেষক থেকে হঠাৎ বেকার, বন্ধু বান্ধবদের ষড়যন্ত্রে ৯টা-৫টার কঠিন চাকরি সবই কম বেশি হয়েছে। বিজ্ঞাপনী সংস্থা ফারেনহাইট মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের সঙ্গে যুক্ত আছেন। শখ গান শোনা আর ঘুরে বেড়ানো মানে ভ্রমণ। প্রকাশিত গ্রন্থ সহজ পাঠ ও অন্যান্য কবিতা, অতিক্রান্ত বাল্যশিক্ষা, দুর্লভ নির্জন আয়না, অনিবার্য গৃহযুদ্ধ, আমার কবিতা, ঘন আংরার দিন, নিঃশব্দ বজ্র, আহসান হাবিবের কবিতা প্রবন্ধ, আহসান হাবিব জীবনী, শৈশব মুখশ্রীর আলো ও আমার জীবনানন্দ, এটিও প্রবন্ধ। এছাড়াও বিচ্ছিন্নভাবে বেশ কিছু রচনা ছড়িয়ে ছিটিয়ে আছে নানা পত্রপত্রিকায়। এবারে কবি আফতাব আহমেদ। আফতাব আহমেদ ৮০-র শুরুর দিককার তরুণ কবিদের অন্যতম। বিরল প্রযোগ কিন্তু সাহিত্য অন্তপ্রাণ। প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছে ২ দশকেরও আগে। ইংরেজি সাহিত্যের কৃতি ছাত্র আফতাব তার অর্জিত ও অধীত বিদ্যার খুব অল্পই প্রয়োগ করেছেন সাহিত্যে। কবির আলস্যে আর অর্থহীনতার মনোরম দার্শনিকতায় ব্যক্তিজীবনের যাবতীয় অনুভূতিমালাকে তিনি রাষ্ট্রীয় জীবনের পরিপ্রেক্ষিতে রেখে ছোট ছোট বাক্যে এক অনিন্দ্য সুন্দর আর অনবদ্য জগৎ তৈরি করেন। দীর্ঘকালের সঙ্গ অভিজ্ঞতায় তার পরিচিত জনেরা জানেন সজ্জন আফতাব যতটা কবি ততটাই সাপনি। তার প্রকাশিত গ্রন্থ এটি ছাড়াও তুমি নও কখনো আধারে কবিতার বই। প্রকাশিতব্য গ্রন্থ বাংলা কবিতার মানচিত্র, এটি আবিধানিক কোষ গ্রন্থ। আর কবিতার সামান্য ধ্রুপদ কবিতার বই, Cabbages and Kings Essays, Taking Latitudes Essays, 3-line Wonders and Other Poems, Poetry। এই বই সম্বন্ধে ছোট্ট একটু লেখা রয়েছে, সেটি পড়ছি। লোকালয়ের বাইরে দাঁড়িয়ে আমন্ত্রণহীন হলেও বিন্দু আর বৃত্তের তারতম্যটি তিনি বোঝেন। পতিত মানুষ আর তার স্বর্গাভিমুখী আকাঙ্ক্ষার কথা বলতে পারেন মৃদু কিন্তু স্পষ্ট স্বরে। অ্যালগোরিদম আর স্বয়ংপ্রভা, ব্যালেরিনা আর বেহুলা পাশাপাশি অবস্থান নেয় সামান্যকে অসামান্য দিয়ে। প্রেম আর অপ্রেমের ব্যর্থতা আর উত্তরণের কথা তুলে আনতে পারেন অনিবার্য সরলতায়। এবারে আমরা যাচ্ছি আলোচনায়। প্রথমেই এই দুটো বই সম্পর্কে বলবেন অধ্যাপক, কবি ও তাত্ত্বিক ডক্টর আসফার হোসেন। তিনি মিশিগান গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক, বর্তমানে ইউল্যাবে অধ্যাপনা করছেন। কিন্তু গোড়াতেই স্বীকার করে নেই এদের কাজের প্রতি আমার সুবিচার করার ক্ষমতা এই মুহূর্তে নাই। আর আপনাদের সামনে আমার আজকের কিছু কথা তাদের কবিতা নিয়ে যতটা না তার চেয়ে বেশি তাদের কবিতাকে সামনে রেখে কিছু প্রসঙ্গ এবং প্রশ্ন হাজির করার ছুতা খোঁজা নিয়ে বলে রাখা দরকার যে আমি এর মধ্যে আফতাব ভাইয়ের সাথে ফোনে কথা বলে নিয়েছি। তা আমি বলেছি
যে আফতাব ভাই, আপনি তো আমাকে কবিতার বই দিলেন এত অল্প সময়ে, তো অল্প সময়ে আপনার কবিতার বই নিয়ে আলোচনা করা এটা তো অত্যন্ত কঠিন কাজ। এই কারণে যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়তো আমি ব্যক্ত করতে পারবো, কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যে টনে টনে ক্লিশে উৎপাদন করে কবির প্রতি অবিচার করা, সেটা তো ঠিক হবে না। তো ভাষা কেবল জীবনকে নিয়ে নয়, ভাষাকে নিয়েও বটে। এই কিছু প্রসঙ্গ আমি সামনে আনব, এবং এটা কেন ছুতো সেটা আরেকটু বলে নেই যে কবি আফতাব আহমেদ এবং কবি তুষার দাস আমার অগ্রজ এবং আমার দীর্ঘ সময়ের বন্ধু। এও বলা দরকার যে এদের অল্প বয়সের কবিতা পড়ে পড়ে সেই অল্প বয়স থেকে আমি নিজেই বেড়ে উঠেছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে আমার মনে হতো যে আমার এই অগ্রজ দুই কবি দুর্দান্ত সম্ভাবনাময়, কিন্তু দীর্ঘ সময় বিদেশে থাকার কারণে এই দুই কবির অনেক কাজের সঙ্গে আমার পরিচয় নাই। দূর থেকে তাদের কাজের কিছু স্মৃতি আছে বটে, কিন্তু তাদের কাজের ইতিহাসের প্রবাহ থেকে আমি দারুণভাবে বিচ্ছিন্ন। অর্থাৎ সুবিচার করা সম্ভব না হলেও অবিচার করা ঠিক নয়, কিন্তু তাই বলে আমি দার্শনিক হিটগেনস্টাইনের নিঃশব্দ তত্ত্বকে এখানে প্রমাণ করতে রাজি নই। তাই কবিতা পড়ব আমি নিজেই। প্রথমে পড়ব কবি তুষার দাসের কবিতা, এবং তারপর আমি জানি বাঁচাটা সুন্দর, আর যতই বলি না কেন বাঁচা মানে আনন্দ গভীর। মৃত্যু কোনো সমাধান প্রত্যুত্তর নয়, সবচেয়ে জরুরি বাঁচাটা। মানুষ কেন যে মরে যেতে চায় আমার কিছুতেই কেন এ বোধ আসে না। মৃত্যু কি সুন্দরের কাছাকাছি যাবার মতন বস্তু নয়? তাই বাঁচো, যত পারো, প্রাণ খুলে গান গাও, চিৎকার করো। এবং নাজিম হিকমতের প্রিয় কবি, আবার নাজিম হিকমতও তারও প্রিয় কবি, এরকম আরেকজন কবির কথা মনে এসছে। তার নাম হচ্ছে রোকে ডাল্টন। তিনি এল সালভাদরের লড়াকু কবি, এবং জীবন নিয়ে, বাঁচা নিয়ে তারও কিছু চমৎকার পংক্তি আছে যা আপনাদের সঙ্গে আবারও শেয়ার করতে চাচ্ছি। এবং তুষার দাসের কবিতার সঙ্গে তাদের সম্পর্ক, তুষার দাস আমি জানি না রোকে ডাল্টনের এই বিশেষ কবিতার সঙ্গে পরিচিত কিনা, কিংবা নাজিম হিকমতের যে কবিতার পংক্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই কবিতার সঙ্গে পরিচিত কিনা, কিন্তু এই সম্পর্ক স্থাপনটা আমি মনে করি জরুরি। এবং সেই কারণেই কেন জরুরি সেই প্রসঙ্গে পরে ফিরব। তো রোকে ডাল্টনের কবিতা থেকে কয়েকটি লাইন। লাইক ইউ আই লাভ লাইফ, দ্য সুইট স্মেল অফ থিংস, দ্য স্কাই, blue landscape of January days, and my blood boils up, and I laugh through eyes that have known the buds of tears. I believe the world is beautiful, and that poetry, like bread, is for everyone. আমিও তাই মনে করি যে ভাতের মতো কবিতা সবার জন্য। কেউ কেউ কবি হতে পারেন, সবাই কবি না, এও যেমন সত্য, কিন্তু কবিতা হবে সবার জন্য ভাতের মতো। তো রোকে ডাল্টন বলছেন ব্রেডের কথা, আমি বলছি ভাতের কথা। এখন পড়ি আফতাব আহমেদের একটা কবিতা, এবং সেই কবিতা পড়ার পর সেই কবিতাটাই আমাকে একটা গল্প বলতে উস্কে দেবে, যে গল্পটা সমালোচনা সংক্রান্ত, কবিতা নিয়ে কথা সংক্রান্ত। তো আফতাব আহমেদের কবিতার নাম হচ্ছেন শোনেন ঠাকুরাইন। হয়তো কিছু নয়, এক আঁচলা জলেই থাকে অপূর্ব সঞ্চয়, অসম্ভবের মাঝেই থাকে সম্ভাবনার ছোঁয়া, এক চিলতে রৌদ্র পেলেই থমকে দাঁড়ায় ধোঁয়া। হয়তো কিছুই নয়, সকল পরাজয়কে মুছে একটুখানি জয়। হয়তো নিয়ম, হয়তো অনিয়ম, ভাঙবে কিছু, পড়বে কিছু ঝরে, তাই বলে কি মুখ লুকাবো ভরে? শোনেন ঠাকুর আইন, কাঠ গড়াতে আছি বলে মানতে হবে আইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও বর্তমানে ডেইলি স্টার পত্রিকার সম্পাদকীয় উপদেষ্টা ডক্টর সেলিম আহমেদ। প্রথমেই সসংকোচে নিবেদন করতে চাই যে আমার নামের আগের ওই শিরোপাটুকু আমার প্রাপ্য নয়, ওটা ভুলবশত ওখানে বসে গেছে, শুধু সেলিম আহমেদ বললেই হবে। আজ এখানে কবি তুষার দাস, কবি আফতাব আহমেদ, কিন্তু আসলে আমি দুজন তুষার দাসকে দেখছি। একজন আমার বন্ধু তুষার দাস, আর একজন আমার বন্ধু আফতাব আহমেদ।
আমি আমার বন্ধুদের কথাই বলবো। কবিদের কথা হয়তো থাকবে সেখানে, কিন্তু বন্ধুদের কথাই বেশি আসবে আমার কাছে, কারণ এই বন্ধুদেরকে আমি আজ থেকে নয় বহুদিন থেকে চিনি। আমার সেই তুষারকে ঢোকার মুখে বলছিলাম যে আমাদের সেই বেহিসেবি যৌবনের বন্ধুদের ডাক উপেক্ষা করে না এসে পারি না। তুষার হেসে উঠেছিল, তুষারের সেই প্রাণ খোলা হাসি। তো এই হচ্ছে আমাদের তুষার। তুষার হচ্ছে সেই মানুষ আমাদের বন্ধুদের মধ্যে যে দুহাত বাড়িয়ে সবাইকে গ্রহণ করতে জানে, যাকে আমি কখনো মন খারাপ করে থাকতে দেখিনি। তার প্রাণ খোলা ঠাঠা হাসি, কলা ভবনের করিডর, কেন্দ্রীয় লাইব্রেরির চত্বর সবসময় ভাসিয়ে রেখেছে আমাদেরকে তার আনন্দময় জীবনের সঙ্গে, এবং সেই জন্য তার কবিতায় আমরা জীবনের প্রতি এই যে ভালোবাসা সেটা দেখি। তুষার আমাদেরকে সবসময় কাছে টেনেছেন, সবসময় কাছে রাখতে চেয়েছেন। হয়তো আমরা এখন আমাদের জীবিকার কারণে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছি, কিন্তু এই যে এত বছর পরে আফতাবের সাথে তুষারের সাথে দেখা হলো, কিন্তু মনে হয়নি আমাদের সম্পর্কে কোনো ছেদ পড়েছে সেখানে। বন্ধু আফতাব আহমেদ, আমি আমার বন্ধুদের কথাই বলবো। কবিদের কথা হয়তো থাকবে সেখানে, কিন্তু বন্ধুদের কথাই বেশি আসবে আমার কাছে, কারণ এই বন্ধুদেরকে আমি আজ থেকে নয় বহুদিন থেকে চিনি। আমার সেই তুষারকে ঢোকার মুখে বলছিলাম যে আমাদের সেই বেহিসেবি যৌবনের বন্ধুদের ডাক উপেক্ষা করে না এসে পারি না। তুষার হেসে উঠেছিল, তুষারের সেই প্রাণ খোলা হাসি। তো এই হচ্ছে আমাদের তুষার। তুষার হচ্ছে আসলে আমাদের প্রজন্ম, আমাদের জন্ম হয়েছিল সামরিক শাসনের মধ্যে, এবং তারপর থেকে আমরা এই স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের যৌবন পার করেছি, বিশ্ববিদ্যালয়ের জীবন আমরা পার করেছি স্বৈর শাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে। আমাদের বেড়ে ওঠা ছিল সামরিক শাসন আর আণবিক বোমার ছায়ার নিচে। দক্ষিণ পূর্ব এশিয়ায় তখন এক বিশাল যুদ্ধ চলছে, তার মধ্যে আমরা বেড়ে উঠেছি। আমরা দেখছি সাম্রাজ্যবাদের কি প্রবল প্রতাপ, এবং তার মধ্যে আমরা বাঁচবো কি বাঁচবো না, আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো কি পারবো না, এই সমস্ত ভেতর দিয়ে আমরা বেড়ে উঠেছি। আমাদেরকে নিজেদেরকে চিনতে চিনতে, আমাদের দেশকে বুঝতে বুঝতে, রাজনীতিকে জানতে জানতে। আর বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পরস্পরকে চিনেছি, তখনও কিন্তু আমরা যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছি। আর তুষারের কবিতা পড়তে গিয়ে দেখি যে আসলে তুষার যা লিখেছেন তার কবিতায়, তুষার কবিতার সাথে পরিচয় আমার অনেক পুরনো, আগেই বলেছি। তুষার আমার মনে আছে যখন তার কবিতা কোথাও ছাপা হতো, তার প্রুফ কপিটি এনে আমাকে ধরিয়ে দিতেন তুষার। আফতাব, দুজনের কবিতার প্রতি আমার একটা অবশ্যই এক ধরনের সংবেদনশীলতা আছে। আমি তাদের সমালোচনা করতে পারবো না, আমি ভালোবাসবই তাদের কবিতাকে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর উনি বলছেন যে আসলে আমরা তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যখন মঞ্চে উঠবে তখন আমরা বলো, আমি বলো না, কিন্তু তোমরা মঞ্চে উঠে তোমরা আমি বলতে শুরু করেছো, আমরা আর বলছো না। এই যে আমাদের যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্য থেকে, যে আদর্শ থেকে যে আমরা বিচ্যুত হয়ে গেছি, তুষার দাসের কবিতা সেটা উঠে এসছে। তো সেভাবে তুষার কিন্তু এই সমস্ত জীবনকে নিয়ে, সমস্ত রাজনীতিকে নিয়ে, সমস্ত দেশকে নিয়ে, সমস্ত বিশ্বকে নিয়ে, বিশ্বের সঙ্গে আমাদের যে যোগাযোগ, তার সমস্ত কিছু তার কবিতায় ধারণ করেছেন, এবং সেগুলো আমাদের সামনে তুলে ধরেছেন তার বইয়ে। এবং তাই পড়তে পড়তে আমি আসলে বিস্মিত হই যে কি করে উনি এগুলো ধরেন, কি করে ধারণ করেন। তিনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ, কিন্তু তার যে মেধা, পঠন পাঠন এবং কবিতা লেখা, তার কাছাকাছি যাওয়ার যোগ্যতা আমাদের কোনোদিন ছিল না, আমার ছিল না অন্তত। যদিও তুষার তার বইয়ের নাম রেখেছেন আমাদের সম্মিলিত মেধা তালিকার দিন, সম্ভবত আমাদের কথা মনে করে, যদিও সেই মেধা তালিকায় আমি ছিলাম না, তুষার আমাকে অনুগ্রহ করে রেখেছেন সেখানে। ধন্যবাদ তুষার। আর কবি আফতাব আহমদ, আফতাব কিন্তু তুষারের অনেকটা বিপরীতমুখী চরিত্র। উনি অনেকটা আত্মনিমগ্ন। তুষার যেরকম সবাইকে নিয়ে বিপুল প্রাণ নিয়ে বাঁচতে চান, সবার সাথে হাসি ছড়িয়ে দিয়ে বাঁচতে চান, আফতাব তার থেকে ভিন্ন ধরনের। তার পঠন পাঠন, মেধা, সমস্ত কিছু এবং তার আত্মনিমগ্নতা তার কবিতার মধ্যে ধৃত আছে। আপনারা যখন তার কবিতা পড়বেন দেখবেন। এবং তার মধ্যে উনি যে ছোট ছোট শব্দ ব্যবহার করে ছোট ছোট কবিতায় যে সৌন্দর্য নির্মাণ করেছেন, আসলে অসাধারণ সমস্ত কবিতা।
কবি আফতাব আহমদের সাথে আমার বহুদিন পর দেখা, বহুদিন পর কথা। এত ভালো লাগছে এই চমৎকার সন্ধ্যায়। আরো অনেক বন্ধুরা আছে। আমি একটু সংকুচিত অবস্থায় আছি, কিছুটা ভয়ও পাচ্ছি। ভয় পাচ্ছি এই জন্যে যে কবির কারবার কবিতায় 63 পৃষ্ঠায় আমাদের সম্মিলিত মেধা তালিকার দিন বইতে তুষার দাস বলছেন, অনেক কথা বলছেন, তারপরে শেষের দিকে গিয়ে বলছেন, এভাবে হিসেব করে দেখা গেল যত বেশি মনে হয় কবি কিন্তু ততটা বাঁচে না। সমালোচনার ঝড়ে উঠতে থাকে নিরীহ কবিরা প্রায় প্রতিদিন, প্রতি মাহফিলে, এমনকি অকবিরও কাছে। এই যে ভয় যে সমালোচনা করে আবার অকবির দলে পড়ে যায় কিনা, এতে আমি একটু সন্ত্রস্ত আছি। কেননা আমি কবি নই সেটা ঠিক আছে, একদল লোক কবি আর একদল কবি নয়, কিন্তু অকবি একটা খুব বিব্রতকর অবস্থা। কবি হতে চায় কিন্তু পারে না। তো সেই জন্য আমি ভাবছিলাম দু একটা কবিতা লিখিনি, এরকম তো নয়, এরকম বাঙালি লেখাপড়া জানা লোক তো আর পাওয়া যাবে না। ওই জন্য একটু সন্ত্রস্ত আছি যে আবার সেই অকবি হয়ে যায় কিনা এই মাহফিলে আবার সমালোচনা করে। তারপরও নিশ্চিত করে দিলেন শেষের দুটো লাইন দিয়ে। এই জিনিসটাই আমি কবিতার মধ্যে পছন্দ করি, ভালোবাসি, এবং সেজন্যই এই তুষার দাস বা আফতাব আহমেদের যে কবিতা, সেই কবিতার যেটি এখানে প্রথমে এসে পড়েছেন, ওই কবিতাটা আমার খুব প্রিয় কবিতা। এটি তো আমাকে পাঠিয়েছিলেন তিনি, আমি ইন্টারনেট থেকে পড়েছিলাম। শোনেন ঠাকুরাইন, ওই প্রথমে শুরু হয়েছিল, সেটি ভালো লেগেছে, পরের লাইনগুলো ভালো লেগেছে, কিন্তু শেষের দুটো লাইন, শোনেন ঠাকুরাইন, কাঠগড়াতে আছি বলেই মানতে হবে আইন, এই প্রশ্নটা আমাকে শেষে এসে পুরো কবিতাটিকে ভালো লাগিয়ে দিল। এবং এইরকম পুরো ভালো লাগে এরকম কবিতা সাহিত্যে কিন্তু খুব বেশি হয় না। কিন্তু আমার ভেতরে আমি দেখেছি যে কাজ করতে থাকে এক ধরনের, কি বলবো এটাকে, একটা ওষুধের মতো। এখানে অনেক লাইন আছে। আফতাব আহমেদ লিখেছেন, ত্রিকাল ডুবেছে যার, তার এই কবিতার দুটো প্যারা আছে। দুটো প্যারার প্রথমটা আমার ভালো লাগে, দ্বিতীয়টা আমার তেমন ভালো লাগে না। যে প্রথমে তিনি লিখেছেন, বর্ষার কালো চুলে ভেসে এলো রাতের রুমাল, এখন সময় নয় হাসি মুখে কাউকে ক্ষমার, রাত্রি আর মানবে না তোমাদের নষ্ট লোকাচার, ত্রিকাল ডুবেছে যার, তার নেই আগামী সকাল। এই পর্যন্ত আমার খুব ভালো লেগেছে। পরের চারটা লাইন আমার কাছে মনে হয়েছে যে এর চাইতে হয়তো একটু দুর্বল। আমি জানি না, বিশ্লেষকরা যারা কাব্য তত্ত্ব বিশ্লেষণ করেন, কবিতা নিয়ে বৈজ্ঞানিক আলোচনা করেন, তারা হয়তো বলতে পারেন যে পরের চারটা লাইনই হয়তো ভালো, কিন্তু পাঠক হিসেবে আমার কাছে প্রথম চারটা লাইন অপূর্ব লেগেছে। এরকম অনেক আছে, মাথা উঁচু সান্তিয়াগো নিঠুর সাগরে, মার্লিন গেথে আছে অপলক চোখে। এটা পড়তে গিয়ে আমার সেই দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সির সেটি মনে হয়েছে। এবং ওই আজহার হোসেন তার কবিতা বক্তৃতা এখানে বলেছেন যে একটা কবিতা আরেকটা কবিতার দিকে নিয়ে যায়। এটা হয়, একটা কবিতা পড়তে গিয়ে আমার কেন জানি হয়তো অন্য কবিতার কোনো সম্পর্কই নেই এর সঙ্গে, কিন্তু তারপর আমি দেখি যে একটা পড়তে গিয়ে আরেকটা মনে হয়ে যাচ্ছে। কোথায় যে মিলটা কি ছন্দে, মিলটা কি অর্থে, না মিলটা কি মানে শব্দ চয়নে, আমি এটা বুঝতে পারি না, কিন্তু হঠাৎ হঠাৎ মিলে যায়। যেমন এখানে একটি কবিতা তুষার দাসের ছিল, আমি এখন পাচ্ছি না, ঠিক আছে পরে বলবো। তো এই জিনিসগুলো, আরেকটা জিনিস আমি দেখেছি, এই দুজন কবি তারা একেবারে জলে ভাসিয়ে দিয়েছেন আমাদেরকে। জলে ভাসিয়ে দিয়েছেন মানে আমার মনে হয় যে 70 পৃষ্ঠা, 72 পৃষ্ঠা এবং 45 পৃষ্ঠার অনেক কবিতা আছে। প্রতিটি কবিতার মধ্যেই আমি জানি না তাদের চিন্তার রাজ্যের মধ্যে পানি, নদী, সাগর এবং তারপরে জোয়ার, এগুলোর আধিক্য একটু বেশি। হ্যাঁ, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেটা ঠিক আছে, কিন্তু প্রায় প্রতিটি কবিতার মধ্যে নদী আছে, পানি আছে, ঢেউ আছে, ডুবে যাচ্ছেন, ভেসে উঠছেন, জাহাজ চলছে, এরকম আছে। এটা খারাপ কিছু নয়, কিন্তু এটা অনাদিকাল থেকেই আছে। কবিদের জন্যই এই সমস্ত জিনিসগুলো আছে, এটা ঠিক, কিন্তু তারপরও কিন্তু আমার মনে হয় যে এগুলো থেকে এই সমস্ত এই যে মানে কি বলে এগুলো, আমি তো তত্ত্বে বলতে পারছি না, মানে এইসব এই উপমা, উৎপ্রেক্ষা বা চিত্রকল্প, এগুলোর একটু বদল হলে বোধহয় আমাদের খারাপ লাগতো না। রবার্ট ফ্রস্টকে একবার নাকি বলা হয়েছিল বিকেলবেলা 6টার সময় যে, মিস্টার ফ্রস্ট, দ্য স্কাই ইজ ভেরি বিউটিফুল। উনি বলেছিলেন যে, আই ডোন্ট টক বিজনেস আফটার 5। হ্যাঁ, তো এখন এই যে কবিদের যে এই কল্পনার জগতে বা মানস লোকের মধ্যে এই যে পাখি, গান, নদী, এগুলো থাকবে, এগুলোই আমাদের চারপাশে আছে, কিন্তু আজকের যুগের, এই যুগের যে যন্ত্রণা,
এই নাগরিক সভ্যতা, আমাদের এমনকি গ্রামের মানুষের যে যন্ত্রণা, তার যে বিভিন্ন রূপ, তার যে হাজার রকমের সংকট, এই জিনিসগুলোকে খুব কাব্যিকভাবে যদি তুলে নিয়ে আসা যায়, আমার মনে হয় সেসব কবিতা আরও বেশি আকর্ষণীয় হবে। তারা চেষ্টা করেছেন, তাদের এই বইতে প্রতিটি কবিতাই আমি দেখেছি যত্ন করে লেখা, কবিতা যত্ন করেই লেখা হয় এবং তার প্রকাশও অত্যন্ত সুন্দর। সময় নেই, সময় থাকলে আমি পড়তে পারতাম। একটা কবিতা আমার মনে আছে, তুষার দাস এখানে লিখেছেন, যে কবিতাটি প্রথমে পড়া হয়েছিল এখানে, নদীরা নধর নেই আর, সব কিছু হেলেছে পশ্চিমে, জীর্ণ শীর্ণ মরা নদী, পাখি আর মাছেদের বসবাসযোগ্য নেই বলে ঢেউ তুলে তাকাতে পারে না আজকাল। এইরকম একটা লাইনের জন্য এই কবিতার বই 3 বার কেনা যায় আমি মনে করি। এই যে তিনি বলেছেন ঢেউ তুলে তাকাতে পারে না আজকাল, তিনি কি ভেবে বলেছেন আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা যেরকম চোখ তুলে তাকাই, নদী সেরকম ঢেউ তুলে তাকাচ্ছে। অর্থাৎ নদীর যে যন্ত্রণা, তার যে ভেতরটা নষ্ট হয়ে যাচ্ছে, দূষণের ফলে তার যে সংকোচন হচ্ছে, সেই লজ্জায়, সেই সংকোচে সুন্দরভাবে তিনি বললেন যে মানুষ যেমন চোখ তুলে তাকায়, নদী ঢেউ তুলে তাকাতে পারছে না। এই যে এই তুলনার জন্য, এর যে আমি মনে করি যে এই বইটা, এই কয়েকটা লাইনের জন্য এই বইটা মানে হয়ে থাকবে, আমাদের সাহিত্যে একটা অন্যতম বই হয়ে থাকবে। এটা অত্যন্ত চমৎকার। এই জিনিসগুলোই আমাকে আকৃষ্ট করে এবং আমি অন্তত 1000 এরকম লাইন বলতে পারি বাংলা সাহিত্য থেকে, আশেপাশ থেকে, যেগুলো আমার মনের মধ্যে খেলা করে এবং আমি এগুলো সুযোগ পেলে আওড়াই। তো আজকে আমি প্রতিটা লাইন বা কবিতা পড়ব না। এই দুজন কবি অত্যন্ত চমৎকার লিখেছেন এবং আমার পূর্বসূরীরা বলেছেন যে আমরা আসলে পরস্পর 3.5 দশক, মানে প্রায় 3 দশকের বেশি, 33-34 বছর ধরে আমরা পরস্পর পরিচিত। একই সার্কেলে আমরা হয়তো চলাফেরা করেছি এবং তুষার দাস আজ থেকে 33 বছর আগে আমাকে একটি কবিতার বই উপহার দিয়েছিলেন। তার প্রথমে তিনি লিখেছিলেন, দেখা হবে শত্রুঘাতী প্রিয় রণাঙ্গনে। হ্যাঁ, তারপরে তার নাম লিখে উৎসর্গ করেছিলেন। আমার কাছে এই লাইনটা অপূর্ব মনে হয়েছে এবং এটা আমি মাঝে মাঝে খুলে দেখি। আফতাব আহমদ একটি কবিতা লিখেছিলেন, ডাফনিকে ছুঁতে চাই পিতা, 30 বছর আগে। এই কবিতার ভেতরে কি আছে আমি দেখিনি, ওই মানে শিরোনামটাই আমাকে আকৃষ্ট করে। তো আমি অত্যন্ত গর্বিত আজকে যে এই দুজন আমার দুই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, তারা চমৎকার দুটি কবিতার বই বের করেছেন। তারা কবিতার বই বের করে দিয়েছেন, তাদের বল তারা আমাদের কোর্টে দিয়েছেন। এখন পড়ার দায়িত্ব আমাদের। আমরা সমালোচনাও করতে পারি, আমরা নাও পড়তে পারি, আমাদের স্বাধীনতা আছে, কিন্তু যদি আমরা পড়ি, এটা আমাদের জন্য অবশ্যই অপার আনন্দের একটা অনন্ত উৎস হয়ে থাকবে। আমি এই দুই কবি বন্ধুকে ধন্যবাদ জানাই যে তারা লিখে যাচ্ছেন, এখনও ভবিষ্যতেও তারা লিখে যাবেন। আমরা যারা কবিতা পড়ে আনন্দ পাই, তাদের দিকে তাকিয়ে থাকলাম ভবিষ্যতে আরও সুন্দর কিছু পাবার প্রত্যাশায়। ধন্যবাদ। এবারে আলোচনা করতে আসছেন কবি ও বিশ্ব ব্যাংক কর্মকর্তা প্রাবন্ধিক জনাব গোলাম ফারুক খান। ছাত্র জীবন থেকে যাদের কথা এবং কবিতা মন্ত্রমুগ্ধের মতো শুনছি, পড়ছি, এই সারিতে বসা আমার সেই প্রাজ্ঞ বন্ধুরা, উপস্থিত সুধীমণ্ডলী, শুভ সন্ধ্যা। আসফার হোসেন এবং আমার অন্য দুই বন্ধুর কথা শোনার পরে আমার আর তেমন কিছু বলার নেই, আসলে বলার থাকতে পারে না। কবিতা সম্পর্কে, সাহিত্য সম্পর্কে, জীবন সম্পর্কে নতুন নতুন কথা শোনার জন্য আমরা সবসময় আসফার হোসেনের মুখের দিকে তাকিয়ে থাকি। তো যাই হোক, আজ এখানে এসেছিলাম দুই বন্ধু, দুই কবি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসবে। তো এসে দেখছি যে আসলে প্রকাশনা উৎসব তো বটেই, এটি আসলে সম্মিলনী, বন্ধু এবং সজ্জনদের একটা মিলন মেলা। এই প্রসঙ্গে আমার একটা পুরনো কথা মনে পড়ছে। বঙ্গীয় সাহিত্য পরিষদের সভায় একবার প্রশ্ন উঠেছিল যে এই যে সাহিত্য পরিষদের সভা হচ্ছে, অভিভাষণ হচ্ছে, আলোচনা হচ্ছে, এতে বাংলা সাহিত্যের উপকারটা কী হলো? তো রবীন্দ্রনাথ সেই সভায় সভাপতি অথবা প্রধান অতিথি ছিলেন। তিনি বলেছিলেন যে তেমন কিছু যদি নাও হয়, তাহলে এই যে সমাগম হচ্ছে, এই যে প্রাণের ঐক্য তৈরি হচ্ছে, এর মূল্য কম কি? কবির ভাষায় আশা যদি বৃথাই হয়, তাহা হইলেও এই মিলনের আনন্দটুকু তো কেউ কারিয়ে লইতে পারিবে না। তো আজকে আমারও মনে হচ্ছে যে এখানে কবিতা নিয়ে কথাবার্তা যা হচ্ছে,
তা তো হচ্ছেই। আমাদের এই মিলন মেলার যে আনন্দ, এটা তার কেউ কেড়ে নিতে পারবে না। আজকে আমরা আমাদের দুই বন্ধু, দুই কবির দুটো নতুন কাব্যগ্রন্থ এখানে পেলাম। তো প্রথমেই তুষার দাসের কথা বলি। তুষার আমাদের সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন। বন্ধু বললে কম বলা হবে, তুষার আসলে আমাদের বন্ধুদের মধ্যমণি। আমরা সবাই কম বেশি ব্যস্ত, এখন আর আগের মতো আমাদের মধ্যে যোগাযোগ হয় না, কিন্তু মাঝে মধ্যে যে আমরা এখনও এক পাটাতনে এসে মিলিত হতে পারি, সেটা মূলত তুষারের দৌত্যেই, এবং এটা ছাত্রজীবন থেকেই হয়ে আসছে। এখন নিয়মটা পাল্টেছে কিনা জানি না। আমাদের সময় যেটা হতো, প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং সেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে ঝাঁকের কুইয়ের মতো কবি এবং কবি যশের ছোড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অঙ্গনে এসে পা রাখতেন। তো শরীফ মিয়ার ক্যান্টিন, তারপর হাকিমের চায়ের দোকান এবং বিশ্ববিদ্যালয় লাইব্রেরি চত্বর, এই সমস্ত জায়গা সবসময় কবিদের পদচারণে মুখর থাকতো, মৌচাকের মতো হয়ে থাকতো। আমার যদ্দূর মনে পড়ে, আমাদের বন্ধু আলী রিয়াজ যখন ডাকসুর সাহিত্য সম্পাদক, তখন উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় একটি বিষয় নির্ধারিত হয়েছিল নাগরিক জীবনে দুর্গতির জন্যে কাক নয় কবিরাই দায়ী। এখানে উপস্থিত আছেন আমার দুই প্রাজ্ঞ বন্ধু কবি আশরাফ এবং সেলিম আহমেদ। আমার যদ্দূর মনে পড়ে এই কবি বিরোধী ষড়যন্ত্রে তাদের ভূমিকা ছিল। অধ্যাপক আহমদ শরীফ তখন বেশ সক্রিয় ছিলেন, সভা সমাবেশে সবসময় বক্তব্য রাখতেন। কবিদের এই সংখ্যাধিক্য দেখে তিনিও মাঝে মধ্যে মধুর উক্তি করতেন। তো যাই হোক, তুষার ছাত্রজীবন থেকেই আমাদেরকে এক সুতোয় বেঁধে রেখেছে, এবং আজকে তুষারের যে কাব্যগ্রন্থটি আমরা পেয়েছি, তার নাম দেখুন, আমাদের সম্মিলিত মেধা তালিকার দিন। এই নামে কিন্তু তুষারের সেই বন্ধুপ্রীতির পরিচয় আছে, যদিও এটাকে অনেকে হয়তো স্বজনপ্রীতি বলবেন, গোষ্ঠীপ্রীতি বলবেন, আমরা জানি এতে তুষারের কিছু এসে যায় না। আমার মাঝে মাঝে মনে হয় যে কাব্যচর্চা এবং সাহিত্য চর্চা আসলে দুর্গম পথে তীর্থযাত্রার মতো। তীর্থযাত্রায় যেমন আনন্দ আছে, তেমনি পথ কষ্ট আছে। অনেকে পথের বাধা বিঘ্ন পেরিয়ে বীরের মতো সামনে এগিয়ে যেতে পারেন, আবার অনেকে পথ কষ্টে অবসন্ন হয়ে মাঝপথেই ঝরে পড়েন। তো তুষার আমাদের সেই বীর তীর্থযাত্রীদের একজন, যিনি এতদিন পরেও কবিতার পথে অবিচল হেঁটে যাচ্ছেন। এটি আগে তার 5টি কাব্যগ্রন্থ বেরিয়েছে এবং এটি তার 6ষ্ঠ কাব্যগ্রন্থ। আর কবিতা বিষয়টা কি, কবিতার প্রাণভোমরা কোথায় থাকে এবং কি সাধারণ গুণের প্রভাবে বিচিত্র স্বভাবের মানুষ কবি হিসেবে পরিচিত হন, কিংবা বিচিত্র ধরনের রচনা কবিতা হিসেবে চিহ্নিত হয়, এসব প্রশ্নের উত্তর খুব জটিল। নানা যুগে নানা মনীষী নানাভাবে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং যদি লক্ষ্য করেন দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই একজনের কথার সঙ্গে আরেকজনের কথার কোনো সঙ্গতি নেই। ভারতীয় অলঙ্কার শাস্ত্রে কবিতাকে একভাবে দেখা হয়েছে, আবার গ্রেকো রোমান নন্দন তত্ত্বে অন্যভাবে দেখা হয়েছে। ইউরোপীয় রোম্যান্টিক্সরা কবিতাকে তাদের নিজেদের মতো করে দেখেছেন, তারপরে আধুনিকবাদীরা যখন এলেন তারা তাদের মতো করে দেখেছেন, এবং এখন এই সময়ে যে অ্যান্টি হিউম্যানিস্ট তত্ত্বের ধারা চলছে, সেখানে তো কবিতাকে তারা সম্পূর্ণ তাদের নিজেদের নিরিখে দেখছেন। অনেক আগে, আমি এটা ভুলতে পারি না, জেমস বসওয়েল ডক্টর জনসনকে জিজ্ঞেস করেছিলেন যে স্যার কবিতা বিষয়টা আসলে কি। উত্তরে স্যামুয়েল জনসন বলেছিলেন যে কেন স্যার, কবিতা সম্পর্কে বলার চেয়ে কবিতা কি নয়, কবিতা কি সেটা বলার চেয়ে কবিতা কি নয় সেটা বলা অনেক সহজ। আসলে কবিদের স্বভাবের মধ্যে অনেক বৈচিত্র্য আছে। বুদ্ধদেব বসু এভাবে বলেছিলেন যে
বহুমুখী গেটে এবং রবীন্দ্রনাথের বিপক্ষে আছেন একান্ত হোল্ডারলিন ও জীবনানন্দ, মনীষী ব্লেক এবং শেলির পাশে মনীষী কোলরিজ এবং শেলির পাশে উন্মাদ ব্লেক এবং অশিক্ষিত কিটস, উৎসাহী বোদলেয়ারের পরে শীতল এবং নিরঞ্জন মালারমী। তো কবি এবং কবিতার এই বিপুল বৈচিত্র্য, অন্তহীন বৈচিত্র্যের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় জীবনানন্দের সেই ছোট কথাটি মেনে নেওয়াই ভালো যে কবিতা অনেক রকম। আবার একজন কবির কবিতা কতটুকু ভালো কতটুকু মন্দ সেটা সামারি কোর্টে ট্রায়াল করে একেবারে একটা রায় দিয়ে দেওয়ার মতো বিষয় নয়, কারণ একজনের কাছে যা মধু আর একজনের কাছে সেটা বিষ হয়ে যেতে পারে। তারপরেও আমার মনে হয় যে একটি কবিতা পড়ে কিংবা একটি কাব্যগ্রন্থ পড়ে একজন তো তার নিজের অনুভূতির কথা বলতেই পারেন। আমি তো বলতেই পারি একটি কাব্যগ্রন্থ, একটি কবিতা আমার কেমন লেগেছে। তো এই দৃষ্টিকোণ থেকে যদি বলি তাহলে বলতেই হবে যে তুষার দাস আমার একজন প্রিয় কবি। এই যে একটু আগে তীর্থযাত্রার কথা বললাম, সেই পথযাত্রায় তিনি খোলা চোখে যা দেখেছেন তাকেই তার কবিতায় নিয়ে এসেছেন। সেখানে সমাজ সংসারের নানা তিক্ত মধুর অভিজ্ঞতা, যাপিত জীবনের আনন্দ এবং বেদনা ছবি আছে, এবং আসপার রাজনীতিও আছে তুষারের কবিতায়। আমি জানি না সেই রাজনীতি কতটুকু র্যাডিক্যাল, রাজনীতিও আছে। তুষার দাস যথেষ্ট আঙ্গিক সচেতন, কিন্তু অতিরিক্ত নিরীক্ষা প্রবণ নন। তার নিজের একটি প্রকার ভঙ্গি আছে, কিন্তু তিনি অতিরিক্ত নিরীক্ষা প্রবণ নন, এবং তিনি আমার ধারণা বাংলা কবিতার ঐতিহ্যে অবগাহন করতেই স্বস্তি বোধ করেন। তার কবিতা পড়তে গিয়ে বারবার আমার এজরা পাউন্ডের একটি পুরনো কথা মনে হয়, পোয়েট্রি মাস্ট বি অ্যাজ ওয়েল রিটন অ্যাজ প্রোজ। কবিতাকে গদ্যের মতোই সুলিখিত হতে হবে। তুষারের কবিতায় তুষারের কবিতা নির্মেদ, বাহুল্য বর্জিত এবং তাতে একটি সুঠাম বাঁধুনি আছে। আমরা জানি তুষার একজন ভালো প্রাবন্ধিক, এবং এটি বোধ করি তার কবিতার শরীর নির্মাণে একটি প্রভাবক হিসেবে কাজ করে। আমাদের অন্য কবি আফতাব আহমদ। আফতাবও আমাদের সুপ্রিয় বন্ধুদের একজন। ঘটনাক্রমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে পড়েছি এখান থেকেই বুদ্ধদেব বসু, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, তারপরে কাশীনাথ রায়, সেলিম সারোয়ার, মুহাম্মদ নুরুল হুদার মতো কবিরা বেরিয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে আমি যখন পড়ি প্রথম দিকে আমার সতীর্থদের মধ্যে কিংবা অব্যবহৃত সিনিয়রদের মধ্যে কোনো কবি আমি দেখিনি। একটা গল্প শুনেছিলাম, ডক্টর মুহাম্মদ এনামুল হক যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন, তো তিনি নাকি প্রতিটা লাইন বা কবিতা পড়বো না, এ দুজন কবি অত্যন্ত চমৎকার লিখেছেন, এবং আমার পূর্বসূরীরা বলেছেন যে আমরা আসলে পরস্পর প্রায় 3 দশকের বেশি 33-34 বছর ধরে আমরা পরস্পর পরিচিত। একই সার্কেলে আমরা হয়তো চলাফেরা করেছি, এবং তুষার দাস আজ থেকে 33 বছর আগে আমাকে একটি কবিতার বই উপহার দিয়েছিলেন। তার প্রথমে তিনি লিখেছিলেন, দেখা হবে শত্রুঘাতী প্রিয় রণাঙ্গনে। হ্যাঁ, তারপরে তার নাম লিখে উৎসর্গ করেছিলেন। আমার কাছে এই লাইনটা অপূর্ব মনে হয়েছে, এবং এটা আমি মাঝে মাঝে খুলে দেখি। আফতাব আহমদ একটি কবিতা লিখেছিলেন, ডাফনিকে ছুঁতে চাই পিতা, 30 বছর আগে। এই কবিতার ভেতরে কি আছে আমি দেখিনি, ওই শিরোনামটাই আমাকে আকৃষ্ট করে। তো আমি অত্যন্ত গর্বিত আজকে যে এই দুজন আমার দুই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, তারা চমৎকার দুটি কবিতার বই বের করেছেন। তারা কবিতার বই বের করে দিয়েছেন, তাদের বল তারা আমাদের কোর্টে দিয়েছেন। এখন পড়ার দায়িত্ব আমাদের। আমরা সমালোচনাও করতে পারি, আমরা নাও পড়তে পারি, আমাদের স্বাধীনতা আছে, কিন্তু যদি আমরা পড়ি এটা আমাদের জন্য অবশ্যই অপার আনন্দের একটা অনন্ত উৎস হয়ে থাকবে। আমি এই দুই কবি বন্ধুকে, যাই হোক, আজ এখানে এসেছিলাম দুই বন্ধু, দুই কবি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসবে। তো এসে দেখছি যে আসলে প্রকাশনা উৎসব তো বটেই, এটি আসলে সম্মিলনী, বন্ধু এবং সজ্জনদের একটা মিলন মেলা। এই প্রসঙ্গে আমার একটা পুরনো কথা মনে পড়ছে। বঙ্গীয় সাহিত্য পরিষদের সভায় একবার প্রশ্ন উঠেছিল যে এই যে সাহিত্য পরিষদের সভা হচ্ছে, অভিভাষণ হচ্ছে,
আলোচনা হচ্ছে, এতে বাংলা সাহিত্যের উপকারটা কী হলো? তো রবীন্দ্রনাথ সেই সভায় সভাপতি অথবা প্রধান অতিথি ছিলেন। তিনি বলেছিলেন যে তেমন কিছু যদি নাও হয়, তাহলে এই যে সমাগম হচ্ছে, এই যে প্রাণের ঐক্য তৈরি হচ্ছে, এর মূল্য কম কি? কবির ভাষায় আশা যদি বৃথাই হয়, তাহা হইলেও এই মিলনের আনন্দটুকু তো কেউ কারিয়ে লইতে পারিবে না। তো আজকে আমারও মনে হচ্ছে যে এখানে কবিতা নিয়ে কথাবার্তা যা হচ্ছে তা তো হচ্ছেই, আমাদের এই মিলন মেলার যে আনন্দ, এটা তার কেউ কেড়ে নিতে পারবে না। আজকে আমরা আমাদের দুই বন্ধু, দুই কবির দুটো নতুন কাব্যগ্রন্থ এখানে পেলাম। তো প্রথমেই তুষার দাসের কথা বলি। তুষার আমাদের সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন। বন্ধু বললে কম বলা হবে, তুষার আসলে আমাদের বন্ধুদের মধ্যমণি। আমরা সবাই কম বেশি ব্যস্ত, এখন আর আগের মতো আমাদের মধ্যে যোগাযোগ হয় না, কিন্তু মাঝে মধ্যে যে আমরা এখনও এক পাটাতনে এসে মিলিত হতে পারি, সেটা মূলত তুষারের দৌত্যেই, এবং এটা ছাত্রজীবন থেকেই হয়ে আসছে। এখন নিয়মটা পাল্টেছে কিনা জানি না। আমাদের সময় যেটা হতো, প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং সেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে ঝাঁকের কুইয়ের মতো কবি এবং কবি যশের ছোড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অঙ্গনে এসে পা রাখতেন। তো শরীফ মিয়ার ক্যান্টিন, তারপর হাকিমের চায়ের দোকান এবং বিশ্ববিদ্যালয় লাইব্রেরি চত্বর, এই সমস্ত জায়গা সবসময় কবিদের পদচারণে মুখর থাকতো, মৌচাকের মতো হয়ে থাকতো। আমার যদ্দূর মনে পড়ে, আমাদের বন্ধু আলী রিয়াজ যখন ডাকসুর সাহিত্য সম্পাদক, তখন উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় একটি বিষয় নির্ধারিত হয়েছিল নাগরিক জীবনে দুর্গতির জন্যে কাক নয়, কবিরাই দায়ী। এখানে উপস্থিত আছেন আমার দুই প্রাজ্ঞ বন্ধু কবি আশরাফ এবং সেলিম আহমেদ। আমার যদ্দূর মনে পড়ে, এই কবি বিরোধী ষড়যন্ত্রে তাদের ভূমিকা ছিল। অধ্যাপক আহমদ শরীফ তখন বেশ সক্রিয় ছিলেন, সভা সমাবেশে সবসময় বক্তব্য রাখতেন। কবিদের এই সংখ্যাধিক্য দেখে তিনিও মাঝে মধ্যে মধুর উক্তি করতেন। তো যাই হোক, তুষার ছাত্রজীবন থেকেই আমাদেরকে এক সুতোয় বেঁধে রেখেছে, এবং আজকে তুষারের যে কাব্যগ্রন্থটি আমরা পেয়েছি, তার নাম দেখুন, আমাদের সম্মিলিত মেধা তালিকার দিন। এই নামে কিন্তু তুষারের সেই বন্ধুপ্রীতির পরিচয় আছে, যদিও এটাকে অনেকে হয়তো স্বজনপ্রীতি বলবেন, গোষ্ঠীপ্রীতি বলবেন, আমরা জানি এতে তুষারের কিছু এসে যায় না। আমার মাঝে মাঝে মনে হয় যে কাব্যচর্চা এবং সাহিত্য চর্চা আসলে দুর্গম পথে তীর্থযাত্রার মতো। তীর্থযাত্রায় যেমন আনন্দ আছে, তেমনি পথ কষ্ট আছে। অনেকে পথের বাধা বিঘ্ন পেরিয়ে বীরের মতো সামনে এগিয়ে যেতে পারেন, আবার অনেকে পথ কষ্টে অবসন্ন হয়ে মাঝপথেই ঝরে পড়েন। তো থেকে যদি বলি, তাহলে বলতেই হবে যে তুষার দাস আমার একজন প্রিয় কবি। এই যে একটু আগে তীর্থযাত্রার কথা বললাম, সেই পথযাত্রায় তিনি খোলা চোখে যা দেখেছেন তাকেই তার কবিতায় নিয়ে এসেছেন। সেখানে সমাজ সংসারের নানা তিক্তমধুর অভিজ্ঞতা, যাপিত জীবনের আনন্দ এবং বেদনা সবই আছে, এবং আসপার রাজনীতিও আছে তুষারের কবিতায়। আমি জানি না সেই রাজনীতি কতটুকু র্যাডিক্যাল, রাজনীতিও আছে। তুষার দাস যথেষ্ট আঙ্গিক সচেতন, কিন্তু অতিরিক্ত নিরীক্ষা প্রবণ নন। তার নিজের একটি প্রকার ভঙ্গি আছে, কিন্তু তিনি অতিরিক্ত নিরীক্ষা প্রবণ নন, এবং তিনি আমার ধারণা বাংলা কবিতার ঐতিহ্যে অবগাহন করতেই স্বস্তি বোধ করেন। তার কবিতা পড়তে গিয়ে বারবার আমার এজরা পাউন্ডের একটি পুরনো কথা মনে হয়, পোয়েট্রি মাস্ট বি অ্যাজ ওয়েল রিটন অ্যাজ প্রোজ। কবিতাকে গদ্যের মতোই সুলিখিত হতে হবে। তুষারের আমাদের অন্য কবি আফতাব আহমদ,
আফতাবও আমাদের সুপ্রিয় বন্ধুদের একজন। ঘটনাক্রমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে পড়েছি, এখান থেকেই বুদ্ধদেব বসু, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, তারপরে কাশীনাথ রায়, সেলিম সারোয়ার, মুহাম্মদ নুরুল হুদার মতো কবিরা বেরিয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে আমি যখন পড়ি, প্রথম দিকে আমার সতীর্থদের মধ্যে কিংবা অব্যবহৃত সিনিয়রদের মধ্যে কোনো কবি আমি দেখিনি। একটা গল্প শুনেছিলাম, ডক্টর মুহাম্মদ এনামুল হক যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন, তো তিনি নাকি একটি কবিদের মধ্যে ত্রাস সঞ্চার করে তাদেরকে ব্যাকরণমুখী করে তোলার জন্য মাঝে মধ্যে বিকট হাসি দিয়ে বলতেন যে আমার বিভাগ হচ্ছে একটা কবি মারা কল। তো আমি ভাবতাম যে কী হলো, আমাদের ইংরেজি বিভাগ, বুদ্ধদেব বসুর বিভাগকে একটা কবি মারা কলে পরিণত হলো কিনা। তো যাই হোক, শেষ পর্যন্ত কবি আফতাব আহমেদ এবং তারপর কবি আসফার হোসেন এলেন এবং আমরা আশান্বিত হলাম। মনে হলো যে এতদিনে আমাদের বিভাগের সম্মান কিছুটা রক্ষা হবে। তো আসফারকে তো আপনারা সবাই জানেন, আজকে তার বক্তব্যের মধ্যে দিয়ে আরও স্পষ্ট হলো। আসফারের লেখার সঙ্গে বাংলাদেশের অনেকেই পরিচিত। আজকে আফতাবের প্রসঙ্গ। আফতাব কবিতার ওই তীর্থযাত্রায় অনেক আগেই কবিতার তীর্থযাত্রা শুরু করেছিলেন, তবে মাঝে মাঝেই তিনি ক্লান্ত হয়ে ওই পথের দুপাশে সরাইখানায় আশ্রয় নিয়েছেন এবং বিশ্রাম নিয়েছেন দীর্ঘ সময়ের জন্য। তো এখন মনে হয় বিশ্রাম নিয়ে তিনি পূর্ণ প্রাণ শক্তি ফিরে পেয়েছেন এবং সামনে এগোনোর জন্য প্রস্তুত। আফতাব ছন্দমনস্ক কবি, নানা ছন্দে কাজ করতে ভালোবাসেন। তিনি অতিরিক্ত অপচয়ী নিরীক্ষা প্রবণ নন। আর আসফারের কাছে ক্ষমা চেয়ে পুরনো সাহিত্য সমালোচনার ভাষায় যদি বলি, আমার মনে হয় যে আফতাব কিছুটা রোম্যান্টিক ধারার কবি। আমাদের মধ্যে অনেকে মনে করেন যে আধুনিকতা এবং রোম্যান্টিকবাদ একটি অপরটির বিপরীত। আসলে তা হয়তো নয়। আমরা যাকে মডার্নিজম বা আধুনিকবাদ বলে জানি, তার মধ্যে রোম্যান্টিকতার একটি সংযুক্ত প্রবাহ আছে। টি.এস. এলিয়ট এবং আধুনিকবাদের অন্যান্য প্রতিভূদের কবিতায় তার প্রমাণ। আসলে প্রকাশক মহোদয় যিনি এখানে উপস্থিত আছেন, তিনি যখন বলেছিলেন যে এটা আসলে আমাদের বন্ধু বান্ধবদের আড্ডা মারা এবং খাওয়া দাওয়ার বিষয় হবে, আমি বেশ প্রীত হয়েছিলাম যে যাক বক্তৃতা বোধ করে দিতে হবে না। তো এখানে এসে গত 2-1 দিন ধরে বুঝতে পারলাম যে আসলে ঘটনাটি সেরকম ঘটছে না। এবং এমনও শুনলাম যে এটি বোধ করি যেটা আমরা কেউই বলিনি, এটা সম্ভবত এই অনুষ্ঠানটি বোধহয় ওয়েবকাস্টও হচ্ছে। আমি জানি না, এইটু লোকজন বলতে পারবে আসলে ওয়েবকাস্ট হচ্ছে কিনা। ইন্টারনেটে এটা দেখা যাচ্ছে। সো যেটাকে অত্যন্ত ছোট আকারে একটি পুনর্মিলনী করার কথা ভেবেছিলাম, বা আমি ভেবেছিলাম, সেটি আসলে হয়নি। আমি কয়েকটা ভিন্ন বিষয়ে কথা বলে খুব দ্রুত শেষ করার চেষ্টা করব, বিকজ আমি জানি তুষারবাবুর অনেক কিছু বলবার আছে। এতক্ষণ যা কিছু তিনি রেখেছেন বুকের ভেতরে তা তিনি বলবেন। তো আমি একটা ছোট্ট গল্প করি। আমি গত কয়েকদিন আগে পত্রিকায় একটা ইন্টারভিউ পড়ছিলাম। তো ইন্টারভিউটি জনৈক লেখকের। তো তিনি বলছিলেন, সাক্ষাৎকারে বলছিলেন যে তিনি প্রায় 25 বছর আগে থেকে লিখছেন, 25 বছর হয়ে গেছে। তো আমি খুব স্বভাবতই খুব আগ্রহী হয়ে সাক্ষাৎকারটি পড়লাম, কারণ আমারও প্রায় ওই সমসাময়িক সময় থেকে আমি লিখি। তো উনি বলছেন যে 25 বছর ধরে তিনি লিখছেন এবং পরবর্তী বাক্যটি হচ্ছে এরকম যে তার বইয়ের সংখ্যা হচ্ছে 83। তো এটি দেখে আমি বেশ ঘাবড়েই গেলাম এবং চিন্তা করলাম, উইথ এ কুইক কাউন্টিং বুঝলাম যে আসলে তিনি বছরে 3টি করে কবিতা বা 3টি করে বই লিখেছেন অ্যাভারেজে। কিন্তু তারপরে তিনি যেটা বললেন সেইটা পড়ে আমার আক্কেল গুড়ুম হয়ে গেল। তিনি বলেছেন যে এখন থেকে তিনি সাহিত্যে ফোকাস করবেন। এই সন্ধ্যাটা আসলে অনেকটা কাকতালীয়। এখানে অনেকগুলো কাকতালীয় বিষয় হচ্ছে, একটি দুটির কথা বলি। তার মধ্যে একটি হচ্ছে তুষারবাবুর যে নাম, বাই দি ওয়ে একটা সমস্যা হয়েছে অবশ্য। আমি ঠিক জানি না জানি তুষারদার কবিতা সম্পর্কে কিছু বলতে পারি কিনা, নাকি না শুধু নিজের টুকুই বলবো। যা আমার মনে হয় যে যেহেতু
হ্যাঁ, নিশ্চয় নিশ্চিত নিশ্চিত। তো আমার কাছে যেটা মনে হচ্ছে কাকতালীয় মানে এই জন্য যে তুষারবাবুর কবিতার বইটির নাম হচ্ছে আমাদের সম্মিলিত মেধা তালিকার দিন। উনি এই বইটি এই বছর বের করবেন এটি আমার জানা ছিল না। বেশ কিছুদিন আগে যখন আমি তাকে ফোন করি এবং বলি যে হয়তো একটি পাণ্ডুলিপি আমার হলেও হতে পারে, কেউ কি এটা প্রকাশ করবে কিনা, তো তিনি জিজ্ঞেস করলেন যে বইটির নাম কি। তো আমি বললাম যে আমার বইটির নাম টেন্টেটিভলি হচ্ছে যা কিছু স্বর্গীয় ছিল। তো তার চিৎকারটি শোনার মতন হলো, অর্থাৎ তিনিও একটি বই প্রকাশ করার পরিকল্পনা করছেন এবং দুটো বইয়ের মধ্যেই আপনারা নামের মধ্যে দেখবেন যে এক ধরনের সাযুজ্য, এক ধরনের সংশ্লিষ্টতা আছে। এটা সম্পূর্ণ কাকতালীয়। দ্বিতীয় কাকতালীয় বিষয়টি হচ্ছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হই তার তৃতীয় দিনের মাথায় নবীনবরণ অনুষ্ঠান হয়েছিল ইংরেজি বিভাগে। সে সময় হতো, আজকালও হয় কিনা আমি ঠিক জানি না। তো সেই তৃতীয় দিন, পঞ্চম দিন এটা হয়েছিল। তৃতীয় দিন আমি এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয় এবং তার সঙ্গে প্রায় বহু মানে এখনো বন্ধুত্ব অটুট আছে। কবি নাঈম হাসানের সঙ্গে আমার পরিচয় হয়। তিনি আমাকে ধরে নিয়ে যান যে না, কবিতা তো তুই লিখিস, মানে মাত্র দুদিনেই তুই তোকারিতে নেমে এসেছিলাম। তো বললেন যে তুই তো কবিতা লিখিস, পড়তেই হবে। গিয়ে পড়লাম এবং দেখলাম ওখানে অনেক কিছুর ভেতরে এক ভদ্রমহিলার নাচ ছিলেন। এবং বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে আমি খুব বিস্মিত হলাম যখন অনুষ্ঠান শেষে নেমে যাচ্ছিলাম বা রাস্তায় নেমে গেছি, তখন ওই ভদ্রমহিলা আমাকে কংগ্রেচুলেট করলেন। এই ভদ্রমহিলাটা আর কেউ নয়, ডালিয়া। সো এটা কাকতালীয়, অর্থাৎ প্রায় 3.5 দশক আগে এই যে কবি এবং নৃত্যশিল্পীর যে যোগাযোগ, সেটা তো প্রতি দশকেই একবার করে হয় আর কি। তো অনেকেই আমার বিরুদ্ধে অভিযোগ করেন যে আমি কম লিখি বা কিছু, কিন্তু আসলে মিলে যায়, সব কিছু মেলে। কাকতালীয় হলেও আসলে মিলে যায়, এটা বিষয়। তখন আর চিন্তা ভাবনা করলাম, একটু খোঁজ খবর করলাম, টের পেলাম যে সারা পৃথিবীতে প্রায় 25 লক্ষ বই ছাপা হয় প্রতি বছর এবং বাংলা ভাষায় প্রায় 7 থেকে 10,000 মতো। তার ভেতরে সম্ভবত অর্ধেকেরও বেশি, অর্ধেক অন্তত কবিতা। তাহলে সমস্যাটা কোথায়? কবিতা আজকাল লোকে পড়ে না কেন? এবং লোকে কেন বলে যে কবিতা বুঝি না, বা ইভেন সাহিত্যও বোঝে না? গোলমালটা কোথায় আমার দেশে? এবং এই 83টি বইয়ের ভার আমাকে কেন বহন করতে হচ্ছে এই 25 বছর ধরে? এটা আমি চিন্তা করলাম। আমি দেখলাম যে 3টা বিষয় আসলে জড়িত। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে আমরা গরিব দেশ, ছোট দেশ, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে আমাদের অনেক কিছুই সংকুচিত হয়ে গেছে এবং এটাতে এক ধরনের কেওস তৈরি হয়ে গেছে চারিদিকে, এক ধরনের নৈরাজ্য তৈরি হয়ে গেছে। আর কবিতায় আমি জানি আজফর হোসেন আমার উপরে খুব রেগে যাবেন, সম্ভবত গোলাম ফারুক খানও যাবেন। ওই যে শত ফুল ফুটতে দাও বলার যে ব্যাপারটি আমাদের মার্ক্সীয় তত্ত্বে বলা হয় বা মাওসেতুংয়ের তত্ত্বে বলা হয়, ওইটা করতে গিয়ে বোধহয় আমরা সাহিত্যের কিছু ক্ষতি করে ফেলেছি। তো এই শতফুল ফোটানোর নাম করে আমরা এটাকে আসলে, যেটা আসলে বাগান হওয়ার কথা, সেটা আসলে জঙ্গল বানিয়ে ফেলেছি। এখন আমি জানি, আমি এরপরে খুব দ্রুত আরেকটি কথা বলবো, তাতে এখানকার যারা উপস্থিত আছেন তারা কেউই খুশি হবেন না, তবু আমি ওটা বলবো, ঠিক করেছি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সমস্যা, সাহিত্য বলেন বা পাঠাভ্যাস বলেন, সব কিছু। এবং যেহেতু অর্থনৈতিক অবস্থার খুব অবস্থা নেমে গেছে, আমাদের অনেকগুলো ভ্যালু সিস্টেমও নেমে গেছে, আমাদের ওভারঅল শিক্ষা ব্যবস্থার অবস্থাও খুব খারাপ হয়েছে। তার ফলে সাহিত্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা করেন তারা, তাদের থেকে শুরু করে যারা পড়েন, সবারই ক্ষতি হয়েছে। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে যে গণতান্ত্রিক ডিভিডেন্ড বলে যেটা আমরা ভাবি, ডেমোক্রেটিক ডিভিডেন্ড যেটা আমাদের পাওয়ার কথা ছিল, যেটা আসলে খুব জরুরি। সাহিত্য আসলে হই যুদ্ধের ভেতরে সাহিত্য খুব কমই হয়ে থাকে, এক ধরনের স্থিতি লাগে। তো সেই স্থিতিশীল অবস্থা আসলে আমরা করতে পারিনি। এই গণতান্ত্রিক ডিভিডেন্ড বোধহয় সাহিত্যে অ্যাটলিস্ট এফেক্ট করেনি। তার ফলে ওই 83টির ভার আমাদের মাথায় এখনো রয়ে যাচ্ছে। আর তৃতীয় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস খেয়াল করিনি, গত 2 দশক ধরে হয়েছে। আমরা যারা এখানে আছি বেশিরভাগ না, অনেকেই, অন্তপক্ষে 1/4 প্রায় 50 প্রযুক্তি বলে একটা জিনিস এসছে যেটা আসলে সাহিত্যের ক্ষতি করেছে। আমরা স্ক্রিনগুলি এত বেশি স্ক্রিন নির্ভর হয়ে গেছি, এই মোবাইল থেকে আরম্ভ করে এমনকি ওই ডিজিটাল বই পর্যন্ত, ওভারঅল সম্পূর্ণ
সম্পূর্ণ সাহিত্যের ক্ষতি হচ্ছে। কবিতার ক্ষতিটা হচ্ছে আরো অন্যভাবে, সেই ডিটেলসে যাব না। তবে আমি দেখেছি বাইরে কবিতা আসলে এখনো পর্যন্ত মানুষের জীবনের অংশই থাকে। বিভিন্ন বিভিন্ন জায়গায় কথা বলতে, অন্তত দুটো জায়গার কথা আমি নিজে দেখেছি। এখনো পর্যন্ত ইউকে আন্ডারগ্রাউন্ডে চলতে চলতে আপনি কিন্তু কবিতার লাইন ঝুলন্ত অবস্থায় দেখতে পাবেন, নিউ ইয়র্ক টিউবেও দেখতে পাবেন। আমার পৃথিবীতে, আমার এই দেশের পৃথিবীতে কবিতা সেরকম নেই। আমার পাওয়া গেছে একটি কবিতা আছে, যেটি কথা কেউ বলেননি ভাগ্যিস, সেটি হচ্ছে ডাক। এই সম্মিলিত মেধা তালিকার দিনে এটাই বোধহয় সবচেয়ে জরুরি হওয়া উচিত। কবিতাটা এরকম: আমি কি নিয়ম মেনে অক্ষরের সব ছিন্ন পথ আবার আগলে ধরে পৃথিবীর বহুমাত্রিকতার বিস্তার স্বভাব সিদ্ধ ভেবে একান্ত আমার করে নেব? পথ প্রতিদিন বদলে যাচ্ছে, যায় নিজের নিয়ম মতো, যেন পথই নদী, আবারও নদী, কিংবা নদীরাই পথ হয়ে ছড়িয়ে পড়েছে আজ দেশে দেশে। এমনকি বিদেশ বিভুঁয়ে নদীকে পথের কথা বলে দেখো, ওরা কিন্তু সখ্যের সম্ভাব্য বোধে নিজ যন্ত্রণায় যাবতীয় অন্ধকার নিজেতে নিমগ্ন রেখে হয়ে উঠবে চিৎকারে শান্ত। আমরা কি শেষ অবধি সেই পথে যাব? কে আমাকে ডাক দেবে, কিংবা আমি কাকে? এই প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড, এটা আসলে খুব জরুরি, এটাই আসলে করা দরকার ছিল। তুষারবাবু সেটি করেছেন। আমি তুষারবাবুর কবিতা সবসময় পছন্দ করি। অগ্রজ বন্ধু, বহুদিন মানে জগন্নাথ হলে একটি রুটি ভাগ করে দুজনে খেয়েছি। তারপরেও আমার কাছে যে মনে হয়েছে যে আমাদের দুজনেরই ইনসিডেন্টালি শিক্ষকতা করবার কথা ছিল, আমরা করতে পারিনি। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমাদেরকে যোগ্য মনে করেনি। তো তারপরেও আমার সেই প্রথম থেকে মনে হতো যে আসলে তুষারবাবুর যা করা দরকার ছিল, যা সিরিয়াসলি করা দরকার ছিল, ওটা উনি করেননি। তবে আমি অত্যন্ত খুশি যে এই এতদিন পরে হলেও একটা ডাকের কথা উনি বলেছেন। আর তিনিও নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আক্রান্ত হয়েছেন। আর তাদেরকে অনেক ধন্যবাদ, তারা অনেক কষ্ট করে এখানে এসছেন। আমার প্রকাশক এতই শঙ্কিত ছিলেন যে তিনি আসলে লোকজনকে দাওয়াতও করতে চাননি। তার ধারণা ছিল যে হাজার হাজার লোক এসে উপস্থিত হতে পারে। খুব বেশি লোক উপস্থিত হননি, কিন্তু যারা এসছেন তারা যে প্রাণের তাগিদে এসছেন এবং ভালো লাগা থেকে এসছেন, এটা আমি জানি। সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, ভয়ানকভাবে কৃতজ্ঞ। আর গত কিছুদিন ধরে অনেকেরই কবিতা পড়েছি। আমার মনে হয় যে অনেকের কবিতাই আমার ভালো লেগেছে। তার মধ্যে শেষ করা যায় এরকম কয়েকটা লাইন, যে কোনো বক্তৃতায় শেষ করা যায় কল্যাণী মন্ত্র হিসেবে, এরকম কয়েকটা লাইন আমার মনে হয়েছে। এখানে আছেন আমাদের এবছরই তার প্রথম কবিতার বই বের হয়েছে, তার কয়েকটা লাইন বলে আমি শেষ করতে চাই। পাঠাই শ্রদ্ধা সবে, জোর হাতে প্রণতি প্রণাম, জীবন দীর্ঘ হোক এই ইচ্ছা ছিল না আমার, জীবন পূর্ণ হোক সাথে থাক সামান্য সুনাম, সবার মঙ্গল হোক ভরে যাক সবার খামার। ধন্যবাদ। সেটা হচ্ছে আমার এই অনুষ্ঠানে যে কথাগুলো আমি বলছি, এখানে 4 জন লোক আছেন, একজন বেরিয়ে গেছেন। আমার এই বিখ্যাত মানে আসফার একটু বয়সে ছোট, কিন্তু সে আমাদের বন্ধুস্থানীয়। আর বাদ বাকি যে বন্ধুরা সেলিম, কবির এবং গোলাম ফারুক খান, 2 বন্ধু আসেননি, সলিমুল্লাহ খান এবং জামিলুর রহমান। সলিমুল্লাহ খান তাকে বারবার মেসেজ পাঠানোর পরেও সে কোনো জবাব দেয়নি এবং সে আসফারের মারফত খবর পাঠিয়েছে সে আসবে না। আর জামিলুর রহমান অত্যন্ত বুদ্ধিমান একজন লোক, ডেইলি সানের এডিটর, আমাদের 35 বছরের বন্ধুত্ব। সে খুব সুন্দর করে আমাদেরকে বাংলাদেশের একটি 5 তারকা হোটেলে দুপুরে লাঞ্চ খাইয়ে বিদায় করেছে। কিন্তু তার কথা ছিল যে এখান থেকে লাঞ্চটা খাওয়াচ্ছি এই জন্যই যাতে এখান থেকে আপনি সব আলোচকদের নিয়ে, বলছে না যে আমাকে সহ সব আলোচকদের নিয়ে আপনি যাতে আপনার অনুষ্ঠানে যেতে পারেন, কেউ যাতে ভাগতে না পারে। কবিতার বইয়ের আবার প্রকাশনা উৎসব কি, মানে প্রজাপতি আবার পাখি কি, এই টাইপের একটা ব্যাপার আর কি। তো আমরা করলাম এটা আসলে কোনো প্রকাশনা উৎসব, আমি এখানে উৎসব শব্দটা অ্যাভয়েড করেছি। এটা কোনো উৎসবের ব্যাপার না, বেদনার ব্যাপার।
আমাদের বন্ধুরা বন্ধুকৃত্য করেছেন, কিন্তু ওনারা যদি সত্যিকার অর্থে ওনাদের যে মেধা এবং জ্ঞান, ওনারা যদি সত্যিকার অর্থে আমাকে এবং আফতাবকে চেপে ধরতেন। আমি আফতাবকে বলেছি, কম্বল এনেছেন, আপনি কিন্তু যাচ্ছেন, এখানে আসফার থাকবে, কবির থাকবে, সেলিম থাকবে, গোলাম ফারুক খান থাকবে, কম্বল না নিয়ে গেলে কিন্তু খবর আছে, রক্তাক্ত হয়ে ফিরতে হবে। তো সো নাইস অফ দেম যে ওনারা একটি বাক্য আমাদের বিরুদ্ধে বলেননি, বিশেষ করে আমার বিরুদ্ধে বলেননি, আফতাবের বিরুদ্ধে তো বলেনই। এই জন্য খুব আমি আনন্দিত। ভাড়া করে লোক আনতে হয়নি, আপনারা যে এসছেন নিজেদের পকেটের টাকা খরচ করে ভাড়া দিয়ে, আপনাদের কাছে বারবার কৃতজ্ঞতা জানাতে হচ্ছে। আফতাব আমার কবিতার উপর আলোচনা করলো, এটা কিন্তু নির্ধারিত ছিল না, আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে ডাকা হয়েছিল। আমার আত্মপক্ষ সমর্থন করার কিছু নেই, আমার আত্মপক্ষ সমর্থন করে যা বলার দরকার সেগুলো আমার বন্ধুরাই বলে গেছে, মানে তারা আমাকে সমর্থন করে গেছে, সুতরাং আমার আর নিজেকে সমর্থন করার কিছু নেই। আপনাদের সমর্থনটা পেয়েছি বলে আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ডালিয়াকে একটা বিশেষ করে, ডালিয়ার সঙ্গে রাতে কথা হচ্ছিল, বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি, অনেকবার ওকে ধন্যবাদ দেওয়া উচিত। ও বলেছে তুষারদা আমাকে কেন, আমি এটা পারবো না, এত সুন্দর করে সে অনুষ্ঠান পরিচালনা করেছে। আর আমার সহকর্মীদের যারা অনেক কষ্ট করেছে, মিডিয়ার লোকজনকে 2-1জনকে ডেকেছে, যারা এগুলা জোগাড় যন্ত্র করেছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কথা শেষ করছি এখানে।